গুড মর্নিং আমাদের সমস্ত পড়ুয়া বন্ধুদেরকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের অনুষ্ঠান এডুকেশন অনলাইন। অনলাইন এডুকেশন যখন আমাদের প্রত্যেকের বাড়িতে ঢুকে পড়েছে, মানে আমরা এই পরিস্থিতির সঙ্গে যখন নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য অনলাইন এডুকেশনই ভরসা রেখেছি, ঠিক সেই সময়টায় সিটিভেন প্লাস তোমাদের জন্য নিয়ে চলে এসেছে এই অনুষ্ঠান, যেখানে আমরা ক্লাস 10-এর নানান সাবজেক্ট নিয়ে যেরকম আলোচনা করছি, যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়, একেবারে বিষয় ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক কি করে তোমরা পড়াশোনাটা এই মুহূর্তে চালিয়ে নিয়ে যাবে সেই আলোচনা আমরা করছি। আজকেও আমরা অবশ্যই আলোচনায় থাকবো এবং আমি সবার আগে তোমাদেরকে সাবজেক্টটা বলে দিতে চাই, যাতে তোমরা যারা রয়েছো টেলিভিশনের ওপারে একেবারে নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারো। আজকে দ্বাদশ শ্রেণীর ফিলোসফি বা দর্শন নিয়ে আমরা আলোচনা করব এবং সেই দর্শন নিয়ে আলোচনা করতে তোমাদের সঙ্গে বা বলা ভালো তোমাদের পড়াতে যিনি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তাকেও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে, দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে ফিলোসফির টিচার ম্যাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন, মোনালিসা নস্কর নাথ। অনেক স্বাগত আপনাকে ম্যাম অনুষ্ঠানে। ম্যাম, আজকে যে বিষয়টা নিয়ে আমরা পড়াশোনা করব, পড়াশোনার ক্ষেত্রে তো আমি যাবই, তার আগে আমি বলবো আপনি যদি স্টুডেন্টদের জন্য কিছু বলেন, কারণ এই সময়টা ওদের কাছে একটা টাফ সময়, ওরা বাড়িতে বসে নতুন রকম করে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আপনারাও ওদের সঙ্গে সমানে লড়ে যাচ্ছেন যাতে বাড়িতে বসে অনলাইনে ওদের কাছে ক্লাসরুমটাকে পৌঁছে দেওয়া যায়। তাই আমি চাইবো শুরুতে যদি আপনি স্টুডেন্টদের জন্য কিছু বলেন। প্রথমেই আমি আমার সকল ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাচ্ছি। তোমাদের খুবই অসুবিধা হচ্ছে কারণ তোমরা স্কুলে যেতে পারছো না। স্কুলে যেভাবে আমরা ক্লাস নিতে পারি এখানে তো সেটা সম্ভব না, কিন্তু যতটুকু আমরা পারছি আমরা চেষ্টা চালাচ্ছি এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সাথে সাথেই প্রশ্ন করো, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর স্কুলের বিকল্প হয় না আমি বারবার বলছি, তবুও আমি চেষ্টা চালাচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। একেবারেই তাই, মানে বিকল্প ব্যবস্থাটাকে আমরা এইভাবে তুলে নিয়ে আসার চেষ্টা করেছি ব্যাব, এবং আমরা যেরকমভাবে লড়াই করছি আপনারাও একই রকমভাবে লড়াই করছেন বাড়িতে থেকে করার জন্য। তা আজকে যে ফিলোসফি নিয়ে আপনি পড়াবেন বলে ঠিক করেছেন, কতগুলো প্রশ্ন তো আমার কাছে রয়েছে, আমি একে একে প্রশ্ন আপনার কাছে আসবো এবং তারপরে যদি বন্ধুরা মানে তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও তোমরা কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারো। সরাসরি কথা বলার জন্য হেল্পলাইন নম্বর খোলা রয়েছে, যেখানে ডাউট মনে করছো যে হ্যাঁ ম্যামের কাছ থেকে জেনে নেবো, তোমরা নির্দ্বিধায় ফোন করতে পারো। তো ম্যাম, আজকে তো আমরা বিবর্তন নিয়ে আলোচনা করবো, আপনি যেমনটা বলেছেন। তো শুরুতে আমিও একটু আমার বন্ধুদের সঙ্গে শিখি বিবর্তন কাকে বলে। প্রথমেই আমি বলি যে আগের দিন আমি আবর্তন নিয়ে পড়িয়েছিলাম, আজকে আমার দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় ক্লাস, আমি আবর্তনের পরেই বিবর্তনে চলে যাচ্ছি। এইবার আমরা আবর্তনে কি পড়েছিলাম, যে অমাধ্যম অনুমান। আবর্তন হলো একটা অমাধ্যম অনুমান, বিবর্তনও ঠিক তাই, যেটা হলো অমাধ্যম অনুমান। এবারে আমরা জানব অমাধ্যম অনুমান কাকে বলে। যেখানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত আমরা পাই তাকেই বলছে কিন্তু অমাধ্যম অনুমানে। আবার বলছি, যেখানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাচ্ছি তাকে বলছে অমাধ্যম অনুমান। আমরা আবর্তনের দিনেও সেটাই পড়েছি, অমাধ্যম অনুমান। আজকে বিবর্তনেও সেটাই পড়ব, যে এটাও একটা অমাধ্যম অনুমান। এবারে বিবর্তন কাকে বলে, যেখানে যে অমাধ্যম অনুমানে প্রদত্ত বচনের উদ্দেশ্যটাকে একই রেখে এবং গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয়রূপে সিদ্ধান্তে নিয়ে আমরা যে একটা নতুন বচন প্রতিষ্ঠা করি তাকে বলছে বিবর্তন। তাহলে কি হলো, যে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য থাকছে এবং গুণের পরিবর্তন করে বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তে গ্রহণ করে যে আমরা নতুন বচন পাই তাকে বলছে কি বিবর্তন। আমি একটা উদাহরণ দিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল জীব। সকল মানুষ হয় মরণশীল জীব, এটা হলো এ বচন। আচ্ছা, এইবার আমি সেটাকে কি করব, বিবর্তন করতে গেলে কোনো মানুষ নয় অমরণশীল জীব। দেখো, এটা হয়ে গেল এই বচন।
হ্যাঁ, ইর ক্ষেত্রে হ্যাঁ, বিবর্তন হ্যাঁ। যেটা, হ্যাঁ। এইবারে আমি এ থেকে ই করলাম। বিবর্তনের আমি কি বলেছিলাম যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য থাকবে। দেখো আশ্রয় বাক্যের উদ্দেশ্য মানুষ, সেটা কিন্তু সিদ্ধান্তে মানুষ পদটা আছে। গুণের পরিবর্তন করতে হবে। দেখো হয় আর নয়, আমরা গুণ হিসাবে দুটো বচন পাই, একটি হলো সদর্থক, একটি হলো নঙ্গর্থক। সদর্থক হলো কি, যেখানে হ্যাঁ সূচক থাকবে, কোনো কিছুকে স্বীকার করা, সেটাকে হলো সদর্থক। আর নঙ্গর্থক হলো কোনো কিছুকে অস্বীকার করা, সেটা হলো নঙ্গর্থক। তাহলে আমরা গুণ হিসাবে দুটো বচন পাই, সদর্থক আর নঙ্গর্থক। আর পরিমাণ হিসাবে আমরা দুটো বচন পাই, সামান্য ও বিশেষ। সামান্য বচন কাকে বলছে? যেখানে যে শ্রেণীর অন্তর্ভুক্ত সমস্ত বস্তুকে আমরা স্বীকার বা অস্বীকার করি, তাকে বলছে কিন্তু সামান্য বচন। আর বিশেষ বচন কাকে বলছে? কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত সমস্ত শ্রেণীকে কিন্তু আমরা নিচ্ছি না, তার অন্তর্ভুক্ত সমস্ত বস্তু বা ব্যক্তিকে আমরা নিচ্ছি না, কিছু জনকে, সেই শ্রেণীর কিছু জনকে আমরা গ্রহণ করে তার সম্বন্ধে যদি কিছু স্বীকার বা অস্বীকার করি, তখন তাকে বলছে কিন্তু বিশেষ বচন। তাহলে আমরা গুণ অনুসারে দুই ভাগে ভাগ করতে পারি, সদর্থক ও নঙ্গর্থক। আর পরিমাণ হিসেবে আমরা দু শ্রেণীতে ভাগ করতে পারি, সামান্য আর বিশেষ। যেমন সদর্থক হলো হয় লিখতে হবে, নঙ্গর্থক হলে নয় লিখতে হবে। আর যদি সামান্য হয় তাহলে সকল, মানে সকল হয় বা কোনো নয়। আমরা স্বীকারও করতে পারি বা অস্বীকার করতে পারি, কিন্তু ধরো আমার সকল মানুষ হয় মরণশীল, মানুষ শ্রেণীর সমস্ত মানুষকে কিন্তু আমি ধরলাম যে তারা মরণশীল। বা কোনো মানুষ নয় পূর্ণ, কোনো মানুষ কিন্তু পূর্ণতা লাভ করতে পারে না, তখনও কিন্তু আমরা সমস্ত মানুষ জাতির সবাইকে আমরা কিন্তু ধরছি, সেটাকে বলছে সামান্য। আর বিশেষ হলো কোনো কোনো মানুষ হয় সৎ, তখন আমরা মানুষ শ্রেণীর কিছু কিছু মানুষকে আমরা ধরছি। আবার বলছি কি, কোনো কোনো মানুষ নয় সৎ, তার সেখানেও কিন্তু আমরা কোনো কোনো মানুষ সম্বন্ধে আমরা অস্বীকার করছি, আবার কোনো কোনো মানুষ সম্পর্কে আমরা স্বীকার করছি, সেটাকে বলছে বিশেষ। সবসময় মাথায় লাগবে, আমাদের সবসময় এই চারটে জিনিস রাখবে, সদর্থক, নঙ্গর্থক, সামান্য আর বিশেষ। আমরা যদি বলি গুণ ও পরিমাণ হিসেবে যদি ভাগ করতে থাকি, তাহলে চারটে, সামান্য সদর্থক, সামান্য নঙ্গর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙ্গর্থক। সামান্য সদর্থক হলো এ বচন, সামান্য সদর্থক হলো এ বচন, সামান্য নঙ্গর্থক হলো ই বচন, আর বিশেষ সদর্থক হলো আই বচন, আর বিশেষ নঙ্গর্থক হলো ও বচন। আমাকে সব সময় যেখানেই আমি লজিক করতে যাই না কেন, আমাকে এই চারটে জিনিস মাথায় রাখতেই হবে। এ বচন হলো সামান্য সদর্থক, ই বচন হলো সামান্য নঙ্গর্থক, আই বচন হলো বিশেষ সদর্থক, ও বচন হলো বিশেষ নঙ্গর্থক। এবার আমি আবার বিবর্তনে চলে যাচ্ছি। দেখো উদ্দেশ্যটা কিন্তু সেই একই আছে, সিদ্ধান্তে উদ্দেশ্যটা সেই মানুষই হয়েছে। এবার আমি কি বলেছিলাম? গুণের পরিবর্তন করতে হবে। দেখো এখানে হয় আর এখানে নয়, প্রথমটা হলো সদর্থক, তারপরে হলো নঙ্গর্থক। আর কি বলেছিলাম? বিদেহের বিরুদ্ধ পদকে আমাকে গ্রহণ করতে হবে। দেখো এখানে আছে মরণশীল জীব, এখানে আছে অমরণশীল জীব। এখানে আমাকে বিবর্তন করতে গেলে তার আগে বিদেহ যেটা থাকবে তার আগে একটা অ যোগ করতে হবে। সহজ কথায় বুঝিয়ে দিচ্ছি, যাই থাকুক না কেন সেখানে তোমরা একটা অ যোগ করবে, তাহলেই কিন্তু বিরুদ্ধ পদ হয়ে যাবে। মানেটা কিন্তু একই থাকে, সকল মানুষ হয় মরণশীল জীব, কোনো মানুষ নয় অমরণশীল জীব। দেখো এখানে আমি কি করলাম? বিদেহের বিরুদ্ধ পদটাকে আমি গ্রহণ করলাম, করে যে নতুন বচন পেলাম সেটাই বলছে বিবর্তন। তাহলে আমি কি বলছি? যে প্রদত্ত বচনের উদ্দেশ্যটা একই থাকবে, গুণের পরিবর্তন হবে, বিদেহের বিরুদ্ধ পদকে গ্রহণ করে যে নতুন বচন আমি পাবো তাকেই বলছে কিন্তু বিবর্তন। বিবর্তনের আমি আশ্রয় বাক্যটাকে কি বলবো? বিবর্তনীয়। আশ্রয় বাক্য যেটাকে বলবে সেটা হলো বিবর্তনীয়, আর সিদ্ধান্তটাকে বলবে বিবর্তিত। তাহলে দুটো নাম আলাদা, আশ্রয় বাক্যকে বলবো বিবর্তনীয় আর সিদ্ধান্তটাকে বলবো বিবর্তিত। এটাই হলো কি বিবর্তন। বিবর্তন লিখতে গেলে তোমরা আগে যদি না পারো
সংজ্ঞাটা লিখতে, তাহলে তোমরা আগে একটা উদাহরণ লিখে দেবে। কোনো ক্ষতি নেই, প্রথমে তুমি একটা উদাহরণ লিখে দিলে, উদাহরণ দেখে দেখে তোমরা লেখো, তাতেও কিন্তু তোমরা নম্বর পাবে। একদম মুখস্থ করার দরকার নেই, উদাহরণ দিয়ে তোমরা কি লিখলে সেটা দেখে দেখে তোমরা যদি সংজ্ঞা লেখো, তাহলেও কিন্তু আমরা তো সেটা বুঝতে পারবো এবং পুরো নাম্বার তোমরা পাবে। মানে তোমরা বিষয়টা বুঝেছো কিনা সেটা বুঝতে পারলেই হলো। হতে পারে যে আমি একদম যেটা সংজ্ঞায় আছে সেটা একেবারে মুখস্থ করে লিখলাম না, কিন্তু আমি যখন উদাহরণ দিয়ে বিশ্লেষণ করে দিলাম এবং সেটা সঠিক হলো, তার মানে তো যিনি চেক করছেন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ ও বুঝতে পেরেছে এবং ও সঠিক লিখেছে, আর কোনো সমস্যা নেই। এটাই হলো বিবর্তন। বিবর্তন কাকে বলে? এবার বিবর্তনের নিয়ম তো ম্যাডাম অনেকটা বলেই দিলেন বোঝাবার সঙ্গে সঙ্গেই, আমি তাও একটুখানি বলবো ম্যাম, আলাদা করে কি আমরা এটা নিয়ে আলোচনা করব? হ্যাঁ, বিবর্তনের নিয়মগুলো একটু আমি বলে দিই। অবশ্যই। হ্যাঁ, আমি মুছে হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার আমি বিবর্তনের নিয়ম আমি বিবর্তন বলতে গিয়েই অনেকটা বলে দিয়েছি, তবু আমি নিয়মগুলো আলাদা করে যখন তোমাদের লিখতে দেবে তখন কিন্তু আর তোমরা সংজ্ঞাটা লিখবে না। যদি সংজ্ঞা দেয় তাহলেই লিখবে, যদি বলে বিবর্তনের নিয়মগুলো তাহলে তোমরা পয়েন্টস করে করে আলাদা আলাদা করে কিন্তু লিখতে হবে, একসঙ্গে পুরোটা লিখে দেবে না। আমি আবার একটা উদাহরণ সাহায্যে লিখছি যে সকল মানুষ হয় সৎ, আবার এই বচন দিয়েই করছি, কোনো মানুষ নয় অসৎ। আচ্ছা, আমরা তাহলে নিয়মগুলো কি হলো? আমি যে নিয়মটা বললাম, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের কি হবে? বিধেয় হবে। সরি, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্যই থাকবে। এবারে কি হচ্ছে, আমাদের গুণের পরিবর্তন করতে হবে, এটা দ্বিতীয় নিয়ম। আর একটা নিয়ম হলো বিধেয়ের বিরুদ্ধ পদকে গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি দেখছি, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যে যে গুণ থাকে সেটাকে আমাদের পরিবর্তন করতে হবে, আর আশ্রয় বাক্যের যে বিধেয়ের বিরুদ্ধ পদটা আমাদের গ্রহণ করতে হবে। এবং তাছাড়া আমাদের অর্থের দিক দিয়ে কিন্তু এখানে মোটামুটি মাথায় রাখতে হবে, অর্থের দিক দিয়ে একই থাকতে হবে। আমাদের অর্থ কিন্তু একই, সকল মানুষ হয় সৎ, তাহলে কোনো মানুষ নয় অসৎ, এটা কিন্তু অর্থের দিক দিয়ে কিন্তু নির্ভর করেই আমরা মোটামুটি করলাম। কিন্তু সবসময় কিন্তু অর্থের দিক দিয়ে দেখলে হবে না, তোমাদের বস্তুগত সত্যতাটা থাকতে হবে। বস্তুগত সত্যতা বা আকারগত সত্যতাটা রেখেই তোমরা কিন্তু করবে, সবসময় কিন্তু অর্থের দিকে তাকিয়ে করবে না। তোমাদের আকারগত সত্যটা মানে আকারগুলো যাতে মিলে যায় সেইভাবে করবে। সবসময় অনেক সময় তোমরা ভাববে কি এটা তো অর্থের সঙ্গে মিলছে না, সেটার দিকে তাকাবার দরকার নেই। তোমরা আকারের দিক দিয়ে দেখবে যে আকারগত মিল আছে কিনা, তবেই সেটা বিবর্তন হবে। তাহলে আমাদের চারটে নিয়ম মাথায় রাখতে হবে। একটা হলো উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, আশ্রয় বাক্যের বিধেয়টা সিদ্ধান্তের বিরুদ্ধ পদ হবে, আশ্রয় বাক্যের গুণ যেটা থাকবে সিদ্ধান্তে তার পরিবর্তন হবে, আর আমার কি করতে হবে, আকারগত দিকটা আমাকে মাথায় রাখতে হবে, আকারগত দিকটা যেন ঠিক থাকে। অর্থের দিকের ওপর নির্ভর করে কখনোই করবে না, যদি মিলে যায় তো ঠিক আছে, না হলে আমাদের মাথায় রাখতে হবে কি আকারগত দিকটা যাতে ঠিক থাকে। এই চারটে নিয়ম আমাদের সবসময় মেনে চলতে হবে, তাহলে কিন্তু বিবর্তন করা যাবে। একদম, হ্যাঁ, এই চারটে নিয়মের কথা তো আমরা মাথায় রাখবো। এবারে যদি ম্যাডাম একেবারে বচন ধরে বলি, যেমন বিবর্তনের বচন আপনি তো আমাদেরকে বোঝালেন যে এ বচন থেকে ই বচনও হলো, আবার আই থেকে ও বচনও হলো, যদি এক একটা করে ধরে ধরে আমরা আলোচনা করতে পারি। আমরা বিবর্তন করতে গেলে
আমরা সব সময় জানবো এ থেকে এ বচনের বিবর্তনে ই, ই বচনের বিবর্তনে এ, আই বচনের বিবর্তনে ও, ও বচনের বিবর্তন করতে গেলে আই। দেখো এ থেকে আমরা আগের দিন আবর্তন করেছিলাম, আবর্তন কিন্তু একটু আলাদা ছিল। এ থেকে আই চলে যাচ্ছিলাম, ই থেকে ই, আই থেকে আই, ও এর আবর্তন কিন্তু হয় না। আবার আমি আগের দিন পড়েছিলাম যে এরও সরল আবর্তন হয় না, এ থেকে এ হয় না। কিন্তু বিবর্তন দেখো, বিবর্তন কিন্তু সেই তুলনায় অনেক সহজ। এখানে মাথায় রাখবে এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। দেখো এদের কিন্তু পরিমাণ এক থাকবে, সব সময় মাথায় রাখবে পরিমাণ এক থাকবে। দেখো এ থেকে ই পরিমাণ কিন্তু দুটোই কিন্তু সামান্য বচন, আবার ই থেকে এ এই দুটো সামান্য বচন, আই থেকে ও পরিমাণের দিক দিয়ে দুজনেই কিন্তু বিশেষ, ও থেকে আই দুজনেই কিন্তু বিশেষ। আমাকে সব সময় মাথায় রাখতে হবে যে বিবর্তনের পরিমাণ এক থাকবে, গুণের খালি পরিবর্তন হবে। যেমন এ হলো সদর্থক বচন, ই হলো নঙ্গর্থক বচন, তারপরে আই সদর্থক, ও নঙ্গর্থক, ই নঙ্গর্থক, এ সদর্থক। গুণের পরিবর্তন হবে কিন্তু পরিমাণের কোনো আলাদা করে পরিবর্তন হবে না। এবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাচ্ছি এবং দেখাই যে কিভাবে নিয়মগুলো ফলো করা হয়েছে। এ বচন যদি আমি করি, ধরো যদি বলি সকল মানুষ হয় সৎ, এ বচন। এবারে আমি এ থেকে কি করব, ই, কোনো মানুষ নয় অসৎ। এবারে আমাকে দেখব যে এই বিবর্তনটা ঠিক কিনা। বিবর্তন তো আমি করে নিলাম, কিন্তু আমার যে চারটে নিয়ম সেই নিয়মগুলো যথাযথভাবে পালন করা হয়েছে কিনা। দেখো আমি প্রথম যে নিয়মটা করেছিলাম যে আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য একই থাকবে। দেখো এখানে মানুষ, এখানে মানুষ, প্রথম নিয়মটা কিন্তু আমার মিলে গেল। দ্বিতীয় নিয়ম আমি কি বলেছিলাম যে আমাদের গুণের পরিবর্তন হবে। দেখো এখানে হয়, এখানে নয়, দেখো গুণের পরিবর্তন হলো, ওটা হলো সদর্থক, এটা হলো নঙ্গর্থক। এছাড়া আমি তৃতীয় নিয়ম কি বলেছিলাম যে বিদেহের বিরুদ্ধ পদটাকে গ্রহণ করা হবে। এখানে সৎ, এখানে হলো অসৎ। আমি যেভাবে লিখেছি সেভাবেই কিন্তু পরীক্ষায় লিখবে, শুধু অসৎ বলে লিখে দেবে না, অ দিয়ে একটা হাইফেন দিয়ে সৎ লিখবে। প্রত্যেকে যেখানেই ওখানে যাই শব্দ থাকুক না কেন তোমরা একটা অ যোগ করে দেবে, তাহলে আমরা সেইটাও আমি ফলো করলাম। দেখো বিরুদ্ধ পদটাকেই আমি গ্রহণ করলাম, সৎ অসৎ। এবং পরিমাণের দিক দিয়েও কিন্তু একই রইল, দুটোই কিন্তু আমাদের সামান্য বচন, এও সামান্য বচন, ইও সামান্য বচন। এবং আকারগত দিক দিয়েও কিন্তু পুরোটাই মিলে গেল এখানে। তাই জন্য এ থেকে আমি ই করলাম। এইভাবে যদি তোমাদের উদাহরণ দিয়েই তোমাদের কিন্তু পরীক্ষার সময় করতে হবে, এ থেকে ই এইটা উদাহরণ, তাহলে এখানে আমার বিবর্তনটা যথাযথ হয়েছে, এটা ঠিক হয়েছে। আমি যদি এ থেকে এ করতাম তাহলে কিন্তু আমার ভুল হয়ে যেত। আমি ধরো এ থেকে এ করলাম, তখন কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে? তোমাদের গুণ কিন্তু তখন এক থাকবে। আমি যে নিয়মটা বলেছিলাম গুণের পরিবর্তন, তখন কিন্তু আর থাকবে না। ধরো আমি দেখাচ্ছি একটা উদাহরণ দিয়ে যদি আমরা দেখিনি। হ্যাঁ, ধরো অসৎ ধরো এখানে যেমন সকল, এখানেও ধরো তখন এ করতে গেলে সকল করতে হবে, সকল মানুষ হয় অসৎ। ধরো আমি এখানে এ থেকে এ করলাম, দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে কি ভুল হয়েছে। আমি যদি এ থেকে এ করি তাহলে কি ভুল হলো? কেউ হয়তো পরীক্ষার সময় ভুল করে করতেই পারো এ থেকে এ, কিন্তু তখন কি ভুল হবে? দেখো প্রথমেই ভুল হয়ে গেল, গুণের পরিবর্তন হলো না। এখানে হয় থেকে হয় করে এলো,
কিন্তু আমি কি বলেছিলাম, আমাকে গুণের পরিবর্তনটা করতে হবে, তাহলে এ থেকে ই। এইগুলো কিন্তু তোমরা পরীক্ষার সময় অনেক সময় ভুল করো, এ থেকে এ করে গেলে বিবর্তন, তা কিন্তু কখনোই হবে না। তোমরা নিজেরাই কিন্তু উদাহরণ দিয়ে সব সময় করবে, তাহলে কিন্তু মাথায় থাকবে। উদাহরণ না দিয়ে তোমরা যদি মুখস্থ করে লিখতে চাও তোমরা কিন্তু পারবে না, তখন এ থেকে এই করে ফেলবে বা ই থেকে ই করে ফেলবে। সেখানে কিন্তু তোমার যে তৃতীয় নিয়মটা গুণের পরিবর্তন কিন্তু হবে না। তাহলে এইটা কি হচ্ছে, এইটা কেটে দেবো আমরা, এটা ভুল হয়ে গেল, এটা ভুল। তার মানে এ থেকে আমাকে ই করতে হবে। এবার আমি পরেরটায় চলে যাই, মানে যেখানে আমরা ই থেকে এ করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা ই থেকে এ, ধরো ই বচন আমরা জানি কোনো পাখি, আর আমি পাখি লিখি, কোনো পাখি নয় মানুষ, এটা হলো ই বচন। এবারে এ করব সকল পাখি হয় অমানুষ। দেখো এখানেও তোমরা তো এতবার বলছি, তোমাদের নিশ্চয়ই পুরো জেনে গেছো যে কি নিয়ম। আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, আশ্রয় বাক্যের নয় ছিল, সিদ্ধান্তে হয় হলো, গুণের পরিবর্তন হলো। আশ্রয় বাক্যের যে মানুষ ছিল আমার সিদ্ধান্তে অযোগ করে অমানুষ হয়ে গেল। এগুলোকে বিরুদ্ধ পদ, কখনোই বিপরীত পদ বলবে না। বিপরীত পদ কিন্তু আলাদা হতে পারে। এটা হলো কি ফিলোজফি ভাষায় বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ তোমরা পড়ে আসনি আগে কোনো দিন, এবং তোমরা স্কুলে যেহেতু যেতে পারছো না তার ফলে অনেকটাই অসুবিধা হচ্ছে। ফিলোজফিটা একেবারে নতুন তোমাদের কাছে, ক্লাস 11 থেকে পেয়েছো, 5 মানে 1 to 10 একেবারেই ফিলোজফি ছিল না, তার ফলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তবু আমি বলে দিচ্ছি এটা কিন্তু বিপরীত পদ নয়, এটা হলো বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদটা তোমরা অত ভালো করে তোমরা এখন বুঝতে পারবে না, শুধু লিখে দেবে অযোগ করে দেবে, তাহলেই কিন্তু সেটা বিরুদ্ধ পদ হয়ে যাবে। তাহলে দেখো বিধের বিরুদ্ধ পদটা আমি পেয়ে গেলাম, আর পরিমাণের দিক দিয়েও কিন্তু একই আছে, দুটোই কিন্তু সামান্য বচন, ইও সামান্য বচন এও সামান্য বচন। তাহলে আমি উদ্দেশ্যটাকে উদ্দেশ্য একই রাখলাম সিদ্ধান্তে, আশ্রয় বাক্যে নয় ছিল, সিদ্ধান্তে হয় করলাম। আশ্রয় বাক্যের মানুষ পদটাকে আমরা বিরুদ্ধ পদ অযোগ করে অমানুষ করলাম, একটা হাইফেন দেবে, বারবার বলে দিচ্ছি, শুধু অমানুষ লিখে দেবে না, অমানুষ করলাম। পরিমাণের দিক দিয়ে কিন্তু একই আছে, দুটোই সামান্য বচন। তাহলে কি হলো, বিবর্তনের যে আকারগত দিক এখানে যথাযথভাবে পালন করা হলো, সুতরাং এটাও সঠিক। এখানেও কিন্তু ই থেকে ই কখনোই করবে না, ই থেকে ই কখনোই করবে না। আচ্ছা ম্যাম, একটা ফোন নিয়ে, একজন ফোনে আছে, কথা বলে নি, ওর প্রশ্নটা নিই, তারপর আপনি দেখিয়ে দেবেন ই থেকে ই করলে কি ভুল হতে পারে। আচ্ছা, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ বুঝতে পেরেছি, বুঝলেন হ্যালো ম্যাডাম, এতক্ষণ বুঝতে পারছিলাম না, এবার বুঝতে পেরেছি দ্বিতীয়বারে। আচ্ছা, কি বুঝতে পারছিলে না? ওই তো বিবর্তনটা, মানে গ্রাম থেকে গ্রাম নিয়মটা। আচ্ছা, এবারে বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, তুমি ফোনটা রেখে দিয়ে তুমি দেখতে থাকো, এখনো ম্যাম তোমাদেরকে পড়াবেন, যেটুকু তোমার ডাউট আছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। ও বললো বুঝতে পারছিল না, কিন্তু এবার বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা একটুখানি ই থেকে ইটা দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই থেকে ইটা করে নিচ্ছি। কি ভুল তোমরা করতে পারো একবার দেখে নাও। হ্যাঁ, একেবারে তো সত্যি কথা, সাবজেক্টটা নতুন, ক্লাস 11 থেকে তোমরা সাবজেক্টটা পেয়েছো, এতদিন পর্যন্ত তোমরা পড়োনি, আর এরকম একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হলো যেখানে আর আমরা স্কুলেই যেতে পারছি না। এবার দেখো, যদি আমি ই থেকে ই করি, এখানে কি হচ্ছে, কোনো পাখি নয় মানুষ, একই ভুল। আমি যেমন এ থেকে এ করতে পারলাম না, সেরকম ই থেকে ই করতে গেলেও কিন্তু একই ভুল হচ্ছে। সেটা কি হচ্ছে, দেখো প্রথম নিয়মটা ঠিক হয়েছে, উদ্দেশ্যটা উদ্দেশ্যই আছে, কিন্তু গুণের পরিবর্তন কিন্তু হলো না। ই থেকে ই করলে এখানেও নয় এখানেও নয়,
তাহলে আমার ওই নিয়মটা কখনোই পালন করা হলো না। যেখানে গুণের পরিবর্তন করতে হবে বিবর্তনে, নয় থাকলে হয় করতে হবে, হয় থাকলে নয় করতে হবে। দেখো এখানে আমাদের দুটোই কিন্তু একই রয়ে গেছে, দুটোই নয় আর নয়। তাহলে কি হবে, ই থেকে ই কখনোই হবে না, এটা কাটা। তাহলে আমাকে ই থেকে কি করতে হবে, ই থেকে এতে আসতে হবে, তাহলে আমাদের গুণের পরিবর্তনটা হবে। ই থেকে ই কখনোই তোমরা করবে না। এর আমি পরেরটা এবার চলে যাই। পরেরটা হচ্ছে আমরা আই থেকে ও করব। হ্যাঁ, আই থেকে ও। এবারে আমরা আই থেকে ও, ধরো আই এ আমরা কি বলেছি, আই বচন মানে বিশেষ বচন। বিশেষ বচন কাকে বলে, যখন কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত সমস্ত বস্তু বা ব্যক্তিকে গ্রহণ যখন করি না, আংশিক কিছু জনকে, মানে কোনো কোনো মানুষ শ্রেণীর সব মানুষকে আমি ধরবো না, ধরো আমি কিছু জনকে, কোনো মানুষ হয় সৎ। সবসময় ফিলোজফিতে অর্থের দিক দিয়ে কিন্তু অবরাহ যুক্তিতে অর্থের দিক মাথায় রাখবে না। তোমরা যেটা করতে চাও পরীক্ষার সময়, ম্যাডাম এইটা তো মিলছে না, মানেটা তো মিলছে না, মানের দিকে তাকাবে না। অবরাহ যুক্তিটা সব সময় আকারগত দিকটা দেখবে, আকারটা ঠিক আছে কিনা। মানেটা কখনোই, অর্থের দিকটা কখনোই দেখতে যাবে না, আমাকে আকারগত দিকটা মাথায় রাখতে হবে। ধরো কোনো মানুষ হয় একই সময়, উদাহরণ হবে কোনো মানুষ হয় মরণশীল, এটাও আমি উদাহরণ দিয়ে দিতে পারি। হয় তখন তোমরা বলবে কি, ম্যাডাম কোনো মানুষ তো মরণশীল নয়, সকল মানুষ তো মরণশীল। কিন্তু অবরাহ যুক্তিতে আরোহ যুক্তিটা আলাদা, কিন্তু অবরাহ যুক্তিতে সব সময় আকারগত দিকটা দেখবে, কখনোই অর্থের দিকে যেতে যাবে না, তাহলেই কিন্তু তোমরা ভুল করে ফেলবে। বরঞ্চ আকারের দিকটা মাথায় রাখলে সঠিক হবে। আকারের দিকে মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু সঠিক হবে। তোমরা যদি অর্থের দিকে দেখতে যাও তাহলে কিন্তু ভুল ভাল করে চলে আসবে। আরোহটা আলাদা, আরোহর দিকটা তুমি অর্থের দিক দেখতে পারো, কিন্তু অবরাহ যুক্তিটা আমাদের বেশিরভাগই কিন্তু অবরাহ যুক্তি। অবরাহ যুক্তিতে সবসময় আকারগত দিকটাই তোমাকে দেখতে হবে, অর্থের দিক মাথায় রাখলে কিন্তু হবে না, ভুল হবে। ভুল হতেও পারে, আবার সেটা মিলেও যেতে পারে, একেবারে যে ভুল হবে তা নয়, কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আকারগত দিকটা। এবারে আই থেকে ও, আই হলো বিশেষ বচন। আমি লিখি কোনো মানুষ হয় সৎ, এটা হলো আই বচন। এইবারে ও বচন করব, কোনো মানুষ নয় অসৎ। দেখো এইটা আই থেকে আমি ও করলাম, এখানেও একই নিয়ম হচ্ছে, তবু আমি বুঝিয়ে দিচ্ছি। এখানেও আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য থাকছে। আশ্রয় বাক্যের যে গুণ হয় সদর্থক, এখানে নয় হচ্ছে নঙ্গর্থক। আশ্রয় বাক্যের যে বিদেহ পদটা সৎ, তার বিরুদ্ধ পদ অসৎ আমি নিলাম, এবং পরিমাণ এক আছে, আইও পরিমাণের দিক দিয়ে বিশেষ, ও পরিমাণের দিক দিয়ে বিশেষ। তাহলে এখানে বিবর্তনের যে নিয়মগুলো এবং আকারগত দিকটা সেটাও সঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি এইটা সঠিক, এই বিবর্তনটা করে সঠিক পেলাম। আই থেকে ও, এখানে যথাযথ বিবর্তনের যে আমি নিয়মগুলো বলছি এখানে কিন্তু সব কটা পালন হয়েছে। তোমরা ভালো করে খাতায় করলেই বুঝতে পারবে যে সব কটা নিয়ম তোমাদের পালন করা হয়েছে। আর বারবার বলছি, পরীক্ষার খাতায় আগে উদাহরণ দেবে, না হলে মুখস্থ করে তোমরা লিখতে গেলে সব একটার ঘাড়ে আরেকটা চাপিয়ে দেবে। প্রথমেই উদাহরণ দিয়ে দেবে, দিয়ে সেই উদাহরণটা দেখে দেখে লিখবে নিয়মগুলো। যাই করো, নিয়ম বলো, সংজ্ঞা বলো, এবং আমাদের যদি রুলস লিখতে যা করবে তোমরা কিন্তু পুরো অবরাহ যুক্তিতেই আমি বলছি আগে উদাহরণ দেবে। আবর্তনের বেলাও আমি বলেছিলাম আগে উদাহরণ দেবে। উদাহরণ দেওয়ার লেখা তোমাদের সুবিধার জন্য, উদাহরণ যে দিতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি বলছি কি উদাহরণ দিলে, কারণ উদাহরণটা দিলে ভুল করবে না। সেটা দেখে কিন্তু তোমরা সবকিছু লিখতে পারবে, সংজ্ঞাও লিখতে পারবে, নিয়মও লিখতে পারবে। তাই সবসময় পুরো অবরাহ যুক্তিটা, শুধু আমি আবর্তন বিবর্তন বলছি না, পুরো অবরাহ যুক্তিতেই তোমরা আগে উদাহরণ দেবে, তারপর লিখবে। এইবারে দেখো আই থেকে ও হলো। এবার আমি যদি আই থেকে আই একটা করে দেখছি, আই এখান থেকে আই আছে, আই থেকে যদি আমি আই করি, দেখো কোনো
মানুষ হয় সৎ। ধরো আই থেকে আই করলাম, এখানে দেখো এইখানে যে উদ্দেশ্যটা একই আছে। এবারে বিদেহের বিরুদ্ধ পদটা আমরা গ্রহণ করলাম, কিন্তু দেখো এইখানে গুণের পরিবর্তন হলো, এখানে হয় এখানেও হয়, তার কিন্তু কোনো গুণের পরিবর্তন হলো না। আই থেকে আই যদি করি তাহলে কোনো গুণের পরিবর্তন হয় না, তাহলে আই থেকে আই কিন্তু কাটা। আই থেকে ও করতে হবে, কারণ আই থেকে আই করলে কোনো গুণের পরিবর্তন হচ্ছে না। অন্য নিয়মগুলো কিন্তু ঠিক আছে, উদ্দেশ্য হচ্ছে বিদেহের বিরুদ্ধ পদ গ্রহণ করলাম এবং পরিমাণও এক থাকছে, কিন্তু যে গুণের নিয়মটা সেটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। সদর্থক থেকে নঙ্গর্থক বা নঙ্গর্থক থেকে সদর্থক সেটা কিন্তু হচ্ছে না, তাই আই থেকে আই কখনোই করবে না। এবারে আমি ও থেকে আইটা দেখিয়ে দিই। এবারে কি হবে, ও থেকে আই। ও বচনের উদাহরণ তোমরা নিশ্চয়ই জানো, কোনো মানুষ। ও বচনে নঙ্গর্থক বচন, ও হলো কি বিশেষ নঙ্গর্থক বচন, আই হলো কি বিশেষ সদর্থক বচন। আইতে কোনো কিছু স্বীকার করতে হবে আর ওতে কোনো কিছু অস্বীকার করতে হবে। তাহলে কোনো মানুষ নয় সৎ ও। এইবারে কোনো মানুষ হয় অসৎ। দেখো এটা হয়ে গেল আই। হ্যাঁ, আই থেকে এই একই নিয়ম বারবার করে কিন্তু বলছি, আশা করছি তোমাদের ভুল হবে না, সবই কিন্তু একই। আবর্তনটা কিন্তু একটু ডিফিকাল্ট ছিল আগের দিনে যে ক্লাসটা নিয়েছিলাম, বিবর্তন কিন্তু খুবই সহজ। আবর্তনে যেমন কি এ থেকে এ কখনোই আসছে না, এ থেকে আই, ই থেকে ই, ও এর আবর্তন হচ্ছে না। আবর্তনটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে, কিন্তু এই যে বিবর্তনটা কিন্তু অনেক তুলনামূলক অনেক সহজ। আগের দিন আমি আবর্তন করেছিলাম, তোমাদের হয়তো একটু শক্ত লেগেছে, কিন্তু বিবর্তন কিন্তু একেবারে সহজ, কারণ একই নিয়ম সব জায়গায় ফলো করা হচ্ছে। দেখো এখানেও আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে, আশ্রয় বাক্যের নয়টা সিদ্ধান্তে হয় হয়ে গেছে, সদর্থক থেকে নঙ্গর্থক হয়ে গেছে। আশ্রয় বাক্যের যেটা বিদেহ সিদ্ধান্তের বিরুদ্ধ পদটা হয়েছে এবং কি হয়েছে পরিমাণের দিক দিয়েও এক আছে, দুটোই কিন্তু বিশেষ বচন। আমরা গুণের দিক দিয়ে বারবার বলছি, গুণের দিক দিয়ে কি হচ্ছে সদর্থক নঙ্গর্থক, আর পরিমাণের দিক দিয়ে সামান্য বিশেষ। এবং গুণ ও পরিমাণ একসঙ্গে পরীক্ষা সবসময় ভালো করে দেখবে, গুণ ও পরিমাণ হিসেবে যদি বলে ভাগ করতে তখন কিন্তু সামান্য সদর্থক, সামান্য নঙ্গর্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙ্গর্থক, এইভাবে তোমরা করবে। এইটা তাহলে আমার এখানেও সবকটা নিয়ম পালন করা হয়েছে, তাই ও থেকে আই ঠিক আছে। এবারে আমি যদি ও থেকে ও করি তাহলে কি হবে, কোনো মানুষ নয় অসৎ। এটা যদি আমি ও থেকে ও করি তাহলে এটা ভুল। কেন ভুল? দেখো এইখানে নয় আছে, এখানেও নয় আছে, তাহলে গুণের তো পরিবর্তন আমরা করতে পারলাম না। ও থেকে ও যদি আসি তাহলে এখানে গুণের পরিবর্তন হলো না, অন্যান্য নিয়মগুলো কিন্তু হলো। মানুষটা মানুষ আছে, সৎ থেকে অসৎ হলো, পরিমাণও এক আছে, বিশেষ বিশেষ, কিন্তু নয় থেকে নয় হয়ে গেল, গুণের পরিবর্তন হলো না, তাই ও থেকে ও এইটা কাটা। তাহলে আমি কি জানলাম, এ থেকে কি করতে হবে, এ থেকে ই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই, এই কটা নিয়ম আমরা করতে পারছি। এটা কিন্তু বেশ সোজা, মানে আমি যদি চারটি নিয়ম মনে রাখতে পারি আমি তো শিখে গেলাম। সবই কিন্তু আমি তাই তো বললাম যে আবর্তনটা একটু শক্ত, কিন্তু বিবর্তনটা একেবারেই সহজ, খুবই সহজ। আর ভুল করার সম্ভাবনাটা যেটা ম্যাম খুব পরিষ্কার করে বললেন, মানে আমি যদি দেখতে পাই যে গুণের পরিবর্তন হচ্ছে না মানেই সেটা ভুল। হ্যাঁ, এটা শুধু মাথায় রাখলেই হবে, বাকিগুলো কিন্তু একদম ঠিক অটোমেটিক হয়ে যাচ্ছে। মানে এটা তো আমিই শিখে গেলাম। আমি নিশ্চয়ই বন্ধুরাও তোমরাও ভালো করে বুঝে নিয়েছো, কোনো সমস্যা নেই। আমি পরের প্রশ্নটায় চলে যাই ম্যাম, বস্তুগত বিবর্তন কাকে বলছি আমরা? হ্যাঁ, এইবারে বস্তুগত বিবর্তনটা প্রচলন করেছিলেন তর্কবিজ্ঞানী বেন।
উনি এটা প্রথম ব্যবহার করেছিলেন। তর্কবিজ্ঞানী বেন এই বস্তুগত বিবর্তন বলেছেন। আচ্ছা, বিবর্তনে কিন্তু আমরা আরেকটা বলে দিই, বিবর্তনে আমরা প্রতিবর্তনও হিসেবেও প্রশ্ন দিতে পারি। শুধুই বিবর্তন বলবে এমন কোনো কথা নেই। বিবর্তন, ব্যবর্তন, প্রতিবর্তন তিনটেই কিন্তু একই জিনিস। বিবর্তন, প্রতিবর্তন, ব্যবর্তন তিনটেই কিন্তু একই জিনিস। যেভাবে প্রশ্ন আসবে তোমরা আশা করছি বুঝতে পারবে, মানে দেখে ঘাবড়ে যাবে না, তিনটে একই জিনিস। তিনটে একই জিনিস। এবার বস্তুগত বিবর্তনটা কিন্তু আলাদা। বস্তুগত বিবর্তনটা তর্কবিজ্ঞানী বেন এই কথাটা বলেছেন। কি বলেছেন? যে প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে, আকারগত দিকে না তাকিয়ে উনি কি বলেছেন? অর্থের দিকে তাকিয়ে এবং অবাধ অভিজ্ঞতার দিকে তাকিয়ে যদি আমরা বিবর্তন করি তাকে বলছে বস্তুগত বিবর্তন। উনি কি বলছেন? আকারগত দিকে না তাকিয়ে অর্থের দিকে নির্ভর করে বা অবাধ অভিজ্ঞতার দিকে তাকিয়ে যদি আমরা করতে পারি বিবর্তন, সেটা হলো বস্তুগত বিবর্তন। আবার বলছি, তর্কবিজ্ঞানী বেন এটা প্রচলন করেছিলেন এবং কি বলছেন? উনি কিন্তু আমরা যেটা পুরো অবরোহ যুক্তিতে পড়ে এসেছি আকারগত দিক দিয়ে তাকাতে হবে, উনি বলছেন আকারগত দিকে তাকাবার দরকার নেই, অর্থের দিকে তাকিয়ে এবং আমাদের বাস্তব অভিজ্ঞতার দিকে তাকিয়ে যে বিবর্তন করছি সেটাকে বলছে বস্তুগত বিবর্তন। এটাও আমি একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। যেমন যুদ্ধ হয় অমঙ্গল সূচক, অমঙ্গল সূচক। এইবারে আমি এটা কি করছি? শান্তি হয় মঙ্গল সূচক। এইটা হলো কি? বস্তুগত বিবর্তন। দেখো, যুদ্ধ হয় অমঙ্গল সূচক, শান্তি হয় মঙ্গল সূচক, মানে কিন্তু এক আছে। এবং এটা আমাদের অবাধ অভিজ্ঞতাতেও এটা বলছে যুদ্ধ আমাদের কাছে খুব ভালো লাগে না, ওটা আমরা পছন্দও করি না, ওটা একটা অমঙ্গল সূচক। কারণ তোমরা জানো যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি অনেক কিছু হয়, তার ফলে অমঙ্গল সূচক। আর শান্তি হয় মঙ্গল সূচক, সবসময় তাই। এবং উনি এটা ঠিকই বলেছেন। আকারগত দিক দিয়ে উনি কিন্তু দেখেননি, উনি আমাদের অর্থের দিকটা মাথায় রেখে এবং বাস্তব অভিজ্ঞতার দিকে মাথায় রেখে যে প্রদত্ত এই যে বচনটাকে আমরা বিবর্তন করলাম এটাকেই বলছে বস্তুগত বিবর্তন। তাহলে কি বলছে তর্কবিজ্ঞানী বেন? বলছেন কি আকারগত দিক দিয়ে তোমাদের দেখতে হবে না, তাদের অর্থের দিকটা মাথায় রাখতে হবে এবং অবাধ অভিজ্ঞতার দিকটা মাথায় রেখে প্রদত্ত বচনকে বিবর্তন করলে তাকে কি বলছে? বস্তুগত বিবর্তন। কিন্তু এখন প্রশ্ন হলো, বস্তুগত বিবর্তন তো আমরা পড়লাম, একে কি আমরা প্রকৃত বিবর্তন বলতে পারি? বস্তুগত বিবর্তন তো উনি বললেন, আমরাও পড়লাম, কিন্তু একে কি প্রকৃত বিবর্তন বলতে পারি? তোমাদের মাথায় কি আসতে পারে যেটা কি প্রকৃত বিবর্তন? একটা প্রশ্ন তো ম্যাম মাথায় আসবে যে আমরা এতক্ষণ যে অহরহ যুক্তির কথা বলছিলাম এটা তো তার সঙ্গে মিলছে না, এটা তো কন্ট্রাডিক্টরি। হ্যাঁ, তাহলে কি এখানে কি প্রকৃত বিবর্তন আমরা বলতে পারি? না, এটা প্রকৃত বিবর্তন আমরা বলতে পারি না। যদি তোমাদের প্রশ্ন দেয় বস্তুগত বিবর্তন কাকে বলে, তোমরা লিখলে, কে প্রচলন করেছিলেন সেটাও লিখলে, কিন্তু ওর সঙ্গে প্রশ্ন আসতে পারে যে একে কি প্রকৃত বিবর্তন বলা যায়? তখন তোমরা বলবে যে না, প্রকৃত বিবর্তন বলা যায় না। শুধু না বলে লিখে দেবে না, তোমাকে সেটা ব্যাখ্যা করতে হবে। দেখো, আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য, সিদ্ধান্তের উদ্দেশ্য কিন্তু এক নয়। আমরা কি বলেছি? আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের উদ্দেশ্যটা এক থাকবে। এখানে যুদ্ধ আর কি উদ্দেশ্যটা শান্তি একেবারেই আলাদা, দুটো একেবারেই আলাদা শব্দ হয়ে গেল, উদ্দেশ্যটা এখানে এক হলো না। এবারে কি বলেছি? গুণের পরিবর্তন করতে হবে, হয়কে নয়, নয়কে হয়। দেখো, এখানে কিন্তু কোনো গুণের পরিবর্তন হলো না, দুটোই সদর্থক হয়ে গেল। তাহলে এখানে আমার আকারগত দিকটাও হলো না। তারপরে পরিমাণের দিক দিয়ে এখানে ঠিকই আছে, কিন্তু আমার এখানে দুটো নিয়ম তো পালন হলো না। এখানে সামান্য যেখানে আমরা বলছি উদ্দেশ্যটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, গুণের কোনো পরিবর্তন হলো না। এবারে আমি কি বলেছিলাম? যে বিরুদ্ধ পদকে গ্রহণ করতে হবে, এটা কিন্তু বিরুদ্ধ পদ নয়। বিরুদ্ধ পদে আমি কি বলেছিলাম? ওটা ফিলোজফির ভাষায় একটা অযোগ করতে হবে।
কিন্তু এখানে কি করেছে, বিপরীত শব্দ করে দিয়েছে, অমঙ্গল মঙ্গল। এটা পুরো আমরা কি চেয়েছিলাম যে সিদ্ধান্তে অ যোগ করতে হবে, এখানে কিন্তু তাহলে কি করতে হবে, অমঙ্গল, সেটাকে অমঙ্গল হওয়া কথা ছিল, কিন্তু সেখানে কি করে দিয়েছে, বিপরীত শব্দ। তোমরা ছোটবেলা থেকে বিপরীত শব্দটা পড়ে এসছো যে মঙ্গল অমঙ্গল, ভালো খারাপ, যুদ্ধ শান্তি, এখানে সেই বিপরীত শব্দ হয়ে গেছে। এখানে কিন্তু বিরুদ্ধ পদ না, বিরুদ্ধ পদে কি হতো, এখানে অযোগ হতো, অমঙ্গলের সঙ্গে আর একটা অযোগ হতো, অমঙ্গল, কিন্তু সেটাও কিন্তু এখানে হলো না। তাহলে আমার কোনো নিয়মই এখানে পালন করা হলো না। তাহলে আমি এতক্ষণ যে বিবর্তন পড়ে এলাম সেটা কিন্তু কিছুই লাভ হলো না। এটা তাই আমি বলছি তর্কবিজ্ঞানী বেনেটটা আমরা অবশ্যই পড়ব, বস্তুগত বিবর্তন কাকে বলে তার ব্যাখ্যা করব, আমরা অবশ্যই করব, কিন্তু তখন আমরা যখন প্রশ্ন দেবে যে প্রকৃত বিবর্তন বলা যায়, সেটা কিন্তু আমরা প্রকৃত বিবর্তন বলতে পারি না বলে তোমাদের কিন্তু ব্যাখ্যা করে দিতে হবে। প্রত্যেকটা লাইন বাই লাইন যে উদ্দেশ্যটা পাল্টে গেছে, এখানে আশ্রয় বাক্য উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য এক নয়। আমরা জানি দ্বিতীয় নিয়ম গুণের পরিবর্তন হবে, এখানে কিন্তু গুণের পরিবর্তনও হলো না, হয়কে নয় করলাম না, হয় রয়ে গেল। এবারে এখানে বিদেহের বিরুদ্ধ পদটা আমাদের গ্রহণ করতে হতো, কিন্তু বিদেহের আমরা বিপরীত পদ গ্রহণ করেছি, এখানে কিন্তু বিরুদ্ধ পদ গ্রহণ করতে পারিনি। তাহলে আমাদের এখানে কি বলছে, প্রকৃত যে বিবর্তন আমরা এটা বলতে পারি না, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলতে পারি না। হ্যাঁ, কারণ যে কথা আপনি বললেন যে আমরা অবশ্যই বস্তুগত বিবর্তন পড়বো, প্রশ্ন আসতে পারে, সেটা তোমাদের চ্যাপ্টারের মধ্যে রয়েছে, তোমাদেরকে পড়তে হবে, কিন্তু তার সঙ্গে যদি এই প্রশ্নটাও থাকে যে একে কি আমরা প্রকৃত বিবর্তন বলবো, তোমাদেরকে কিন্তু উদাহরণ দিয়ে সেটাকে বলে দিতে হবে। আচ্ছা ম্যাম, একটু জিজ্ঞেস করি, ধরুন বস্তুগত বিবর্তন সম্পর্কে যদি ওদের প্রশ্ন আসে, হয়তো বস্তুগত বিবর্তন কাকে বলে এরকম প্রশ্ন কি আসে? হ্যাঁ, আসতেই পারে, বস্তুগত বিবর্তন কাকে বলে এবং তার সঙ্গে একে কি প্রকৃত বিবর্তন বলা যায় কিনা বা কে প্রচলন করেছে, আসতেই পারবে। আচ্ছা, যদি এরকম প্রশ্ন আসে যে কাকে বলে, সেক্ষেত্রে তো ওরা লিখলো কাকে বলে, শুধু কাকে বলে হয়ে গেল, একটা উদাহরণ নিশ্চয়ই দেবে। হ্যাঁ, উদাহরণ দিল, সেটা ওরা নাম্বার দেখেই বুঝতে পারবে। শুধু যদি কাকে বলে সেখানে 1 নাম্বার থাকবে, আর যদি বড় প্রশ্ন হয় 8 নাম্বারের, তখন তো তাকে পুরো ব্যাখ্যাই করতে হবে এবং সেভাবে প্রশ্ন করাই থাকবে, ওরা নাম্বার দেখেই ওটা বুঝতে পারবে যে কি করতে হবে। কাকে বলে লিখলেও এবং একটা উদাহরণ দিয়ে দিল, ঠিক আছে, কিন্তু যখন বড় প্রশ্ন আসবে তখন কিন্তু পুরো সেই মানে শুধু উদাহরণ দেবে, সংজ্ঞা বললে হবে না, বা কে প্রবর্তন করেছিলেন সমস্তটা লিখতে হবে। এবং শুধু এটা কি প্রকৃত বিবর্তন বলা যায়, অনেকে কি লিখে দেয় শুধু না, তাহলে কিন্তু নাম্বার পাবে না, না কেন সেটারও ব্যাখ্যা তাকে করতে হবে। একদম, আর শুধু না লিখে দিলে তো অবশ্যই না, সেটা তোমাকে বোঝাতে হবে যে কেন এটা প্রকৃত বিবর্তন নয়। আর ম্যাম তো সেটা বলেই দিলেন, কারণ প্রকৃত বিবর্তন এতক্ষণ যেটা আমরা শিখলাম যে 4 ধরনের প্রকৃত বিবর্তন ম্যাম একেবারে উদাহরণ দিয়ে দেখালেন, যেখানে অপরোক্ষ যুক্তির কথা ম্যাম বললেন, তো সেটা কোনোটাই কিন্তু ফলো করা হচ্ছে না বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে, পুরো বিষয়টাই একেবারে আলাদা। এবারে আমি দু একটা প্রশ্ন নিয়ে আলোচনা করি। একদম 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 বলুন। আচ্ছা, আমার আগের দিনে ক্লাস ছিল আবর্তন, আজকে হলো বিবর্তন। এবারে যদি প্রশ্ন আসে যে আবর্তন ও বিবর্তনের মধ্যে পার্থক্য কি, প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু তোমরা যেহেতু দুটো জিনিস তোমরা পড়লে, তাহলে তোমাদের মধ্যে মাথায় আসতে হবে যে আবর্তন আর বিবর্তনের মধ্যে পার্থক্য কি। প্রথম দেখো, এ থেকে আই, ই থেকে ই, এটা কিন্তু আবর্তনেও আমি পড়েছি, বিবর্তনেও আমি পড়েছি। আবর্তনে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পরিমাণের পরিবর্তন হচ্ছে, বিবর্তনে যেটা দেখলাম কিন্তু কোনো ক্ষেত্রেই পরিমাণের কোনো পরিবর্তন হলো না। আবর্তনের কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে, কিন্তু বিবর্তনের কোনো ক্ষেত্রেই পরিমাণের পরিবর্তন হচ্ছে না। আবর্তনে যেটা মেন, গুণের পরিবর্তন হয়, যেমন গুণের পরিবর্তন হয় না আবর্তনে কোনোদিন গুণের পরিবর্তন হয় না, যেমন এ থেকে আই দুটোই সদর্থক, বা ই থেকে ই দুটোই সদর্থক, কিন্তু বিবর্তনে আমরা প্রথম দেখব যে গুণের পরিবর্তন হচ্ছে, এ থেকে ই হচ্ছে, সামান্য থেকে নঙ্গর্থক। সবসময় আমাকে মাথায় রাখতে হবে, যদি আমাকে আবর্তন আর বিবর্তনের মধ্যে পার্থক্য করতে দেয়, তাহলে আমাকে ওইটাই মাথায় রাখতে হবে, আবর্তনে গুণের পরিবর্তন হয় না, বিবর্তনে গুণের পরিবর্তন হয়। এটাই হলো প্রথম
কাজ প্রধান তোমাদের পার্থক্য। প্রধান পার্থক্য যদি দেয় যে আবর্তন ও বিবর্তন, 1 নম্বর দিতেই পারে যে আবর্তন ও বিবর্তনের মধ্যে প্রধান পার্থক্য কি, তখন তোমরা লিখতে পারো কি আবর্তনে গুণের পরিবর্তন হয় না, যেমন এ থেকে আই তোমরা জানো, ই থেকে ই, আই থেকে আই, ও এর আবর্তন হয় না। আগের দিন ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম। তাহলে ওখানে কিন্তু গুণের পরিবর্তন হচ্ছে না, কিন্তু বিবর্তনে প্রত্যেকটাতেই গুণের পরিবর্তন হচ্ছে। এ থেকে ই, আই, ই থেকে এ, আই থেকে ও, ও থেকে আই। তাহলে এখানে গুণের পরিবর্তন হচ্ছে। তোমাদের একটা কথায় যদি আসে তোমরা ওটাই লিখে দেবে যে আবর্তনে গুণের পরিবর্তন হয় না, বিবর্তনে গুণের পরিবর্তন হচ্ছে। আর একটা মাথায় রাখবে যে আবর্তন ও অমাধ্যম অনুমান যদি মিল থাকে, তাহলে মিল যদি খুঁজতে চাও আবর্তনও কিন্তু অমাধ্যম অনুমান, বিবর্তনও অমাধ্যম অনুমান। আবর্তন কেন অমাধ্যম অনুমান? আমরা আগের দিন বলেছিলাম যে যেখানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাই সেটাকে বলছে অমাধ্যম অনুমান। যেখানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাই সেটা হলো অমাধ্যম অনুমান। তাহলে আবর্তনও আমি দেখেছি যে সকল মানুষ হয় মরণশীল, সেখানে কোনো কোনো আবর্তন, আমি একটু লিখে দেখাচ্ছি, সুবিধা হয় এটা, হেতু বাক্যটা সুবিধা হয়। হ্যাঁ, ধরো আমি আবর্তনে দেখাচ্ছি, ধরো সকল মানুষ হয় মরণশীল, এটা আমি আবর্তন করছি। এ বচন, আবর্তনে কি করতে হবে? এ থেকে আই, কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ, এটা হলো আই। আর বিবর্তনের আমি একটা দেখিয়ে দিই, সকল মানুষ হয় মরণশীল, এবারে কোনো মানুষ নয় অমরণশীল। যেটা তো আমরা ইতে চলে গেলাম, হ্যাঁ, এ থেকে ইতে। হ্যাঁ, আচ্ছা, এইবারে যে বলছি যে দুজনেই যে অমাধ্যম অনুমান, অমাধ্যম অনুমানে কি বলে? একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাচ্ছি। দেখো আবর্তনেও একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাচ্ছি, বিবর্তনেও কিন্তু একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পাচ্ছি। তাহলে দুটোই কিন্তু অমাধ্যম অনুমান। সবসময় মাথায় রাখবে এদের মিল হলো দুজনেই অমাধ্যম অনুমান। আর অমিলের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিন্তু আবর্তনে কোনো কি হয়, গুণের পরিবর্তন করতে হয় না, বিবর্তনে গুণের পরিবর্তন করতে হয়। হ্যাঁ, করতেই হবে। আবার আবর্তনে দেখো উদ্দেশ্য যেটাকে পাবে সেটা কিন্তু বিধেয় হয়ে যায়, বিধেয়টা কিন্তু উদ্দেশ্য হয়ে যায়। বিবর্তনে কিন্তু তা হচ্ছে না, উদ্দেশ্যটা উদ্দেশ্যই থাকছে। আবর্তনে কি হচ্ছে? উদ্দেশ্যটা বিধেয় হয়ে যাচ্ছে। দেখো আবর্তনে উদ্দেশ্যটা বিধেয় হয়ে যাচ্ছে আর বিধেয়টা উদ্দেশ্য হয়ে যাচ্ছে। বিবর্তনে কিন্তু উদ্দেশ্যটা উদ্দেশ্যই থাকছে আর বিধেয়ের বিরুদ্ধ পথটা নেওয়া হচ্ছে। সবসময় মাথায় রাখবে আবর্তন বিবর্তনে কিন্তু পার্থক্যও দিতে পারে, আবার তাদের মধ্যে মিলও দিতে পারে। পার্থক্যটা বেশি আসার চান্স থাকে, তাহলে তখন তোমরা নিজেরাই উদাহরণ দেবে, নিজেরাই দেখবে যে এখানে আবর্তনে উদ্দেশ্যটা বিধেয় হয়ে যায়, বিধেয়টা উদ্দেশ্য হয়ে যায়। বিবর্তনে কিন্তু সেটা হয় না, উদ্দেশ্যটা উদ্দেশ্যই থাকে আর বিধেয়ের বিরুদ্ধ পথটা কি হয়? সিদ্ধান্তে আসে। আর আশ্রয় বাক্যের যে আবর্তনের ক্ষেত্রে গুণের পরিমাণ এক থাকে আর এখানে বিবর্তনে গুণের পরিমাণ কিন্তু এক থাকে না। মিলের দিক দিয়ে দুজনেই অমাধ্যম অনুমান, আবর্তনও অমাধ্যম অনুমান আর বিবর্তনও অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান সবসময় মাথায় রাখবে যেখানে একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত আসতে পারে সেটাই হলো অমাধ্যম অনুমান। আবর্তনও দেখো একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত পেয়েছি, মানে আর হেতুবাক্যও বলতে পারো তোমরা, আশ্রয় বাক্যও বলতে পারো, তোমাদের যেটা খুশি সেটাই বলতে পারো সিদ্ধান্ত। আর বিবর্তনেও দেখো একটি মাত্র হেতুবাক্য থেকে সিদ্ধান্ত আমরা পাচ্ছি। তাহলে দুটোই কিন্তু অমাধ্যম অনুমান।
এরপরে আর কোনো মনে হয় না কোনো ডাউট থাকবে তোমাদের, একদম পরিষ্কার করে ম্যাম তো বলেই দিয়েছেন। বরঞ্চ মিল একটাই, সেটা মনে রাখাটা খুব সহজ। অমিলের জায়গাটা তো প্রচুর আবর্তন এবং বিবর্তনের মধ্যে। প্রধান অমিলটাই তো হচ্ছে গুণের কোনো পরিবর্তন হচ্ছে না, একেবারে প্রধান যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আবর্তনে কোনো গুণের পরিবর্তন হচ্ছে না, দুটোই সদর্থকে যাচ্ছে। আমি এ থেকে আই করতে পাচ্ছি, অথবা আমি ই থেকে ই করতে পাচ্ছি। ও এর কোনো হচ্ছেই না, আই থেকে আই করতে পাচ্ছি, আবার এ থেকে এ কিন্তু করা যাচ্ছে না। না না, এ থেকে এ করা যাচ্ছে না, সেটা আগের দিন আমি ওদের বুঝিয়েও দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, না আমি একবার রিপিট করে দিলাম আপনার শুনে যে এ থেকে এ করা যাচ্ছে না, ও এর কোনো আবর্তন হচ্ছেই না, আমি এ থেকে আই করতে পাচ্ছি, ই থেকে ই করতে পাচ্ছি। এই তিনটে তার মানে আমাকে মাথায় রাখতে হবে, এই তিনটে করতে পাচ্ছি আবর্তনের ক্ষেত্রে। আর বিবর্তনে তো যেহেতু প্রত্যেকটাই গুণের পরিবর্তন হচ্ছে, মানে চারটেই আমি করতে পাচ্ছি। এ থেকে ই করছি, ই থেকে এ করতে পাচ্ছি, আই থেকে ও থেকে আই। এই চারটে জিনিস আমাকে মাথায় রাখতে হচ্ছে। খুব সহজ, কিন্তু একেবারে ছকে ফেললে খুব সহজ, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই জন্য উদাহরণ দিয়ে লিখতে বলছি। যখনই পার্থক্য দিক বা মিল দিক একটু উদাহরণ দিয়ে যদি ওরা লেখে, তাহলে কিন্তু ওরা ভালোভাবে লিখতে পারবে, বুঝতে পারবে, ভুল হবে না। এবারে আবার যদি আমাদের আরেকটা একটু বুঝিয়ে দিই, বস্তুগত বিবর্তন আর এমনি যেটা আমরা বিবর্তন করলাম, তাদের মধ্যে মূল পার্থক্য কি? বস্তুগত বিবর্তন আর কি হলো, মূল পার্থক্য হলো আমরা এমনি মাত্র যখন বিবর্তন করি, এমনি যে বিবর্তনটা আমরা করছি সেটা আকারগত দিক দেখছি, আর বস্তুগত বিবর্তনে করতে গেলাম সেখানে কিন্তু আকারগত দিক দেখলাম না। আমি বারবার করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। বিবর্তনে আমরা আকারগত দিক দেখছি, বস্তুগত বিবর্তনে কিন্তু আকারগত দিক দেখছি না। সেটা আমরা কি দেখছি? অর্থের দিক দেখছি আর অভিজ্ঞতার দিক দেখছি। আমাদের কিন্তু এমনি বিবর্তনে আমরা অর্থের দিকও দেখছি না বা আমাদের বাস্তব অভিজ্ঞতার দিক দেখছি না, শুধু আকারগত দিকটা দেখছি। আর বস্তুগত বিবর্তনে কিন্তু আমরা আকারগত দিক আমরা দেখছি না, সেখানে কি দেখছি? আমাদের অর্থের দিক দেখছি। আর আমাদের যে অবাধ অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যেমন যুদ্ধ হয় অমঙ্গল সূচক, শান্তি হয় মঙ্গল সূচক, এটা আমাদের অবাধ অভিজ্ঞতার দিকটা আমরা ফলো করলাম, এবং আমাদের কি হচ্ছে অর্থের দিকটাও ঠিক রেখেছি। এইটা হলো বস্তুগত বিবর্তন। আর এমনি বিবর্তন করতে গেলে কিন্তু সেখানে আমরা আকারগত দিকটা দেখছি, ওখানে কিন্তু আমরা অর্থের দিকও দেখছি না বা আমাদের অবাধ অভিজ্ঞতার দিকটাও দেখছি না। এটাই কিন্তু মূল পার্থক্য। আর বস্তুগত বিবর্তন কিন্তু প্রচলন করেছিলেন তর্কবিজ্ঞানী বেন। আশা করছি তোমরা সবই বুঝতে পারছো। না নিশ্চয়ই, সবটাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আগের দিন ম্যাম আবর্তন পড়িয়েছিলেন, আজকে বিবর্তন ম্যাম পড়ালেন। আবর্তন এবং বিবর্তনের মধ্যে যদি পার্থক্য আসে তোমরা সেটাকে কিভাবে লিখবে সেটাও ম্যাম পড়ালেন। আচ্ছা ম্যাম, এই দুটো চ্যাপ্টারের মধ্যে আমরা কি আরো কিছু আলোচনা করতে পারি যেটা আমাদের পড়ুয়া বন্ধুদের ওদের ডাউট থাকে, বা আপনি যখন স্কুলে পড়াতেন সব থেকে বেশি কোন প্রশ্ন নিয়ে আসতো আপনাদের কাছে স্টুডেন্টরা আসতো? স্টুডেন্টরা হয়তো কোনো জিনিস হয়তো করতে পারছে না, কোনো উদাহরণ দিয়ে যে ম্যাডাম এইটা কি হবে, কোন একটা সকল মানুষ হয় মরণশীল, এটা যদি আমি আবর্তন করতে দিতাম তখন আমার কাছে তো আসতোই। কারণ কেন আসতো? কারণ আবর্তনটা একটু শক্ত, মানে এ থেকে আমাকে আইয়ে যেতে হচ্ছে। এ থেকে অনেকে আছে কি এ থেকে যেহেতু ই থেকে ই, আই থেকে আই, তখন এ থেকে এ করে নিয়ে চলে এলো। এই ভুলগুলো ওরা কিন্তু করতো। যে একটা উদাহরণ দেখবো ম্যাম? হ্যাঁ একটা দেখে দিন। হ্যাঁ হ্যাঁ তোমরা দেখে নাও, কারণ এটা ম্যাম দেখেছেন যখন স্কুলে ম্যাম পড়িয়েছেন, তোমরা এরকম সমস্যায় পড়তে এবং তোমরা নিয়ে হাজির হতে। হ্যাঁ বাস্তব, যেহেতু আমি ই থেকে ই করতে পারছি, আই থেকে আই তো আমি এ থেকে এ করে নিলাম, কিন্তু সেটা হয় না, নিয়মে হয় না। হ্যাঁ, সকল মানুষ হয় মরণশীল, এটা কিন্তু আবর্তন। বারবার করে বলছি, বিবর্তনের পর কিন্তু আমি আবার আবর্তনে চলে গেছি। সকল মানুষ হয় মরণশীল, আমি যদি এ করি সকল মরণশীল জীব হয় মানুষ। দেখো আমি কি জানি, এটা হলো এ থেকে এ কখনোই হবে না। আবর্তনে যেটা মেন ভুল হয় আবর্তনের দিক দিয়ে, এ থেকে এ কেন হবে না? দেখো আমি কি জানি, আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের বিধেয় হয়, নিয়মটা পালন করা হলো। আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, এটাও নিয়ম পালন করা হলো। গুণের দিক দিয়ে একই আছে, এটাও নিয়ম পালন হলো। আর যেটা একটা নিয়ম আছে ব্যাপ্যতার নিয়ম,
যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ কখনোই সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এইবারে কি হচ্ছে দেখো, আশ্রয় বাক্যের আমি কি জানি এ বচন কাকে ব্যাপ্য করে, আগের দিন আমি পড়িয়ে দিয়েছিলাম। এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে। এইখানে দেখো উদ্দেশ্য এ ব্যাপ্য হয়েছে, আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি, এটার জন্য কোনো ভুল নেই। কিন্তু আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়েছে, সিদ্ধান্তে মাথায় ভালো করে ঢোকাবে। আশ্রয় বাক্যে যদি ব্যাপ্য হয়েছে সিদ্ধান্তে না হলে সেটা কিন্তু ভুল নেই। অথচ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেল, তখনই ভুল হবে। দেখো এইখানে আমরা জানি কি এ বচন উদ্দেশ্যকে ব্যাপ্য করে, এখানে তার মানে ব্যাপ্য হয়নি। এই যে উদ্দেশ্যকে ব্যাপ্য করেছে, বিধেয় ব্যাপ্য করে না, অথচ আমরা যখন সিদ্ধান্তে এলাম এটা তো উদ্দেশ্য হয়ে গেল, তখন ব্যাপ্য হয়ে গেল। তাহলে এখানে ব্যাপ্যতার নিয়মটা পালন করা হলো না। আমরা আবর্তনের 4টে নিয়ম জানি। একটা হলো আশ্রয় বাক্যের উদ্দেশ্যটা সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যে বিধেয়টা সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, গুণের পরিবর্তন হবে না। আর ব্যাপ্যতার নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দেখো আশ্রয় বাক্যে এটা ব্যাপ্য হয়নি অথচ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে, তাই আমরা এ থেকে এ কখনোই আসতে পারি না, এ থেকে আইতে আসবো। তাহলে দেখো এটা ওরা বুঝে যাবে, এটা বুঝে যাবে। হ্যাঁ, এ থেকে এটা কেন হতে পারলো না সেটা মাথায় রাখতে হবে, কারণ ব্যাপ্যতার নিয়মটা মানলো না। হ্যাঁ, এই জন্যই হলো না। তাহলে এটা কিন্তু খুব সহজ, মানে আমি তাহলে এটা মাথায় রাখবো যে কেন আবর্তনে আমি এ থেকে এ করতে পারবো না। একটাই জিনিস, বাকি সবগুলো মিলছে, কারণ উদ্দেশ্যটা বিধেয় হচ্ছে, গুণের পরিবর্তন হচ্ছে না, তোমার আমরা যেটাকে বলছি পরিমাণগত সেটাও ঠিক আছে, কিন্তু ভুল কোথায় হয়ে গেল, যেখানে আমি দেখতে পাচ্ছি ব্যাপ্যতার নিয়মটা মানতে পারলাম না। হ্যাঁ, এই জায়গা থেকেই ভুল। তাই এটা আমাকে মাথায় রাখতে হবে। আশা করবো আমাদের বন্ধুদের আবর্তন আর বিবর্তন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। ফিলোসফির এই দুটো চ্যাপ্টার নিয়ে আশা করবো তোমাদের আর কোনো প্রশ্ন নেই। আমরা অনেক ধন্যবাদ দেবো ম্যাডাম, আজকে আমাদের সঙ্গে ছিলেন দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যা মন্দির থেকে মোনালিসা নস্কর নাথকে তোমরা এর আগেও পেয়েছো। ম্যাডাম এসেছেন, তোমাদেরকে আবর্তন পড়িয়েছেন, আজকে ম্যাম তোমাদেরকে বিবর্তন পড়ালেন। আমাদের বন্ধুরা যারা অনুষ্ঠান দেখেছো তারা আশা করবো সমস্ত নিয়ম ভালো করে বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার হয়তো আমরা অন্য কোনো বিষয়কে নিয়ে আসবো, কারণ ফিলোসফি এমনিতেই তো খুব ইম্পর্টেন্ট ওদের কাছে। এতদিন পর্যন্ত পড়েনি, একটা নতুন বিষয়কে নিয়ে তোমরা পড়াশোনা শুরু করেছো ক্লাস 11 থেকে। আর দেখো ক্লাস 11-এর পর থেকে এরকম একটা ব্যাপার হলো যে তোমরা স্কুলেই আর যেতে পারলে না, এখন সবটাই অনলাইনের ভরসায়। অনলাইনে টিচাররা তোমাদেরকে পড়াচ্ছেন, তোমরা পড়াশোনা করছো, আর সেখানে যাতে তোমাদের ডাউটসগুলোকে আরও ক্লিয়ার করে ফেলা যায় বা তোমাদের অনলাইন পড়ার জায়গাটাকে যাতে আরও মসৃণ করে তোলা যায়, সেই জন্য কিন্তু আমরা এডুকেশন অনলাইন নিয়ে চলে এসেছি। যেরকম তোমাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হচ্ছে এডুকেশন অনলাইনে, আগামীতেও দেখা হবে। নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং সেই আলোচনাতে তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু উঠে আসবে। সরাসরি তোমরাও ফোন করে আমাদের সাথে আলোচনায় অংশ নিতে পারো। আজকে তো সময় আমরা শেষ করে ফেলেছি। ম্যাম অনেক ধন্যবাদ দেবো আপনাকে, আপনি এসেছেন, আপনি পড়িয়েছেন আমাদের পড়ুয়া বন্ধুদেরকে। পরবর্তী অনুষ্ঠানে আবার এডুকেশন অনলাইনে তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে তোমরা ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো, আর এভাবেই পড়াশোনাটা চালিয়ে যাও। সাহায্য করার জন্য আমরা আছি।